ওয়েলকাম টু সোমু একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, চলে এসেছি আজকের টপিক নিয়ে, নোবেল প্রাইজ। প্রচুর ইম্পর্ট্যান্ট টপিক, সবাইকে ভালো করে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, নোবেল প্রাইজ থেকে দু ধরনের কোশ্চেন হয়। এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন হয়, আর দুই হচ্ছে স্ট্যাটিক জিকে কোশ্চেন হয়। তো আমরা আজকে স্ট্যাটিক জিকের পার্টটাকে কমপ্লিট করাবো, তারপরে আমরা পরের দিন আমরা আর একটা ভিডিওর মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটাকে কমপ্লিট করিয়ে দিব। ক্লিয়ার? চলো, প্রথম কথা হচ্ছে, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালের 10ই ডিসেম্বর থেকে। তো নোবেল পুরস্কার দেওয়ার পিছনে কিছু উদ্দেশ্য আছে বা কিছু কারণ আছে। তোমরা শুনে থাকবে, তোমরা যদি আবিষ্কারকের লিস্ট পড়ে থাকবে, সেখানে পড়ে থাকবে যে ডিনামাইট বা নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। তার জীবনের যত অর্থ ছিল সমস্ত নোবেল পুরস্কার দেওয়ার জন্য তিনি মারা যাওয়ার পূর্বে উইল করে গেছিলেন। 1896 সালের 10ই ডিসেম্বর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার 5 বছর পর থেকে, অর্থাৎ 1901 সাল থেকে, সেই তার মৃত্যু দিনে 10ই ডিসেম্বর থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। তো এখানে মনে রাখতে হবে, নাইট্রোগ্লিসারিনের আবিষ্কারক ছিলেন আলফ্রেড নোবেল, তার নাম অনুসারে হয় নোবেল প্রাইজ, এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। 1901 সালে যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, তখন কেবলমাত্র 5টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হতো। 5টি বিভাগ ছিল: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি। এবার যত দিন গেল, তার সাথে সাথে নোবেল পুরস্কারের ডেভেলপমেন্ট হতে থাকলো। ঠিক একইভাবে পরবর্তীকালে 1968 সালে ইকোনমিকের উপর নোবেল পুরস্কার দেওয়া শুরু হলো, ইকোনমির উপরে। তো প্রথম ইকোনমিতে অর্থাৎ অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া গৃহীত হয়েছিল, অর্থাৎ মনোনীত হয়েছিল 1968 সালে, যে দেওয়া হয়েছিল 1969 সাল থেকে। তো এটাকে রিস্ক ব্র্যাঙ্ক প্রাইজ বলা হয় অর্থনীতি বিভাগকে। তো কেন বলা হয়, তার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলোকে আমরা একটু ভালো করে জেনে নিতে হবে। তার আগে আমাকে আরও একটু জানতে হবে, সেটা হলো আমাদের যে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিভাগ, সাহিত্য ও শান্তি, প্রথমে যে এই যে 5টি বিভাগে যে দেওয়া হতো, এই 5টি বিভাগে যে দেওয়া হবে, কোথা থেকে এই অ্যাওয়ার্ডসগুলোকে দেওয়া হয়। প্রথমত মনে রাখবে পদার্থবিদ্যা, রসায়ন, তার সাথে মনে রাখবে সাহিত্য। এই যে 3টা দেওয়া হয়, এই 3টা দেওয়া হয় সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স। তারপর এই যে চিকিৎসা বিভাগে কোত্থেকে দেওয়া হয়, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়। এগুলো প্রত্যেকটি, এই সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অফ সায়েন্স, প্রতিটি কিন্তু সেই সুইডেনেই অবস্থিত। সুইডেন, যার রাজধানী হচ্ছে কি, স্টকহোম, যার রাজধানী হচ্ছে স্টকহোম। তারপর এই যে শান্তি বা পিসের নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়, পিসটা দেওয়া হয় নরওয়ের পার্লামেন্ট, অর্থাৎ নরওয়ের সরকার এই পুরস্কারটি দেয়। তো নরওয়ের রাজধানীটা মনে রাখবো এখানে অসলো। এখানে দুটো রাজধানী আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে, একটা হচ্ছে নরওয়ের রাজধানী অসলো,
আর একটা পেয়ে গেলাম সুইডেন, সুইডেনের রাজধানী স্টকহোম। এখানে কিন্তু এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এই তিনটা দেওয়া হয় সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে, এইখান থেকে। চিকিৎসা বিজ্ঞান দেওয়া হয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে। শান্তি অর্থাৎ পিসে দেওয়া হয় নরওয়ের পার্লামেন্ট অসলো থেকে। এরপর আমরা চলে আসি ইকোনমিতে। ইকোনমিতে দেখো, ইকোনমি কিন্তু যখন 1901 সালে যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, তখন কিন্তু ইকোনমিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে 1968 সালে তার দেওয়ার কথা ঘোষণা করা হয়। তো কেন করা হয়েছিল, তার কিছু কারণ আছে, সেই কারণটা আমরা জেনে নিই। দেখো, আলফ্রেড নোবেল তার সম্পত্তি সমস্ত দান করে গেছিল বা উইল করে গেছিল সার্ভিস জিএস রিক্স ব্যাংক নামক একটি ব্যাংকের কাছে। মেনলি এটা মনে রাখলেই চলবে, এটা না মনে রাখলেও চলবে, শুধু এটা মনে চলবে, রিক্স ব্যাংক। এইখানে কিন্তু তারা আলফ্রেড নোবেল তার সম্পত্তিকে উইল করে গেছিলেন এই ব্যাংকের কাছে। এই ব্যাংক তার পরবর্তীকালে তার নাম চেঞ্জ করে, কত সালে, সেই 1968 সালে তার নাম চেঞ্জ করে, এবং সেই নামটা রাখে কি, সুইডেন ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ সুইডেন। তো যখন ব্যাংক অফ সুইডেন রাখলেন, তো নামটা পরিবর্তনের সাথে সাথে তারা ভাবলেন যে আমাদের ব্যাংকের সবচেয়ে যার অর্থ বেশি, সেই জন্য আমাদের ব্যাংক থেকে পুরস্কার দেওয়া উচিত, নোবেল পুরস্কার। সেই জন্য তারা ইকোনমিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে, এবং 1969 থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। এই জন্য এই যে পুরস্কারটাকে, এই যে ইকোনমির যে পুরস্কারটাকে, এই জন্য আমরা বলে থাকি, ইকোনমির যে পুরস্কারটাকে এই জন্য বলে থাকি রিক্স ব্যাংক প্রাইজ। এই যে লেখা আছে না, এই যে দেখো, রিক্স ব্যাংক প্রাইজ বলা হয় অর্থনীতি বিভাগকে, ঠিক আছে। তো বর্তমানে তাহলে নোবেল পুরস্কার কয়টি ভাগে দেওয়া হলো, 6টি বিষয়ের উপর দেওয়া হলো। প্রথম হচ্ছে ফিজিক্স, দ্বিতীয় হচ্ছে কেমিস্ট্রি, তৃতীয় হচ্ছে বায়োলজি বা চিকিৎসাবিদ্যা, ফোর্থ হচ্ছে পিস, ফিফথ হচ্ছে ইকোনমিক্স, থার্ড হচ্ছে কি লিটারেচার অর্থাৎ সাহিত্যে দেওয়া হয়, তাই না। 6টি বিষয়ের উপর এখন বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো এরপরে কিছু ইম্পর্টেন্ট ডাটা দেখো, বলছে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন জনাব না, এটা হবে গুড এনাফ, ঠিক আছে, গুড এনাফ। তো গুড এনাফ 97 বছর বয়সে 2019 সালে রসায়নের উপর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পায় মালালা ইউসুফজাই। দেখো, আমরা যেখানে 17 বছর বয়সে মানে উচ্চ মাধ্যমিক দেইনি বা সেরকম পরিস্থিতিতে নেই, সেই জায়গাতে একটা বাচ্চা মেয়ে মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড নোবেল পুরস্কার পেয়ে গেল, তাই না। কত সালে, 2014 সালে। তো কেন, কারণটা ছিল প্রথমে পাকিস্তানের মহিলাদের কিন্তু শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখা হতো, তাদের শিক্ষার প্রতি কোনো অধিকার ছিল না। তাছাড়া আর একটা ভারতে তখন ছিল কি, লেবার চাইল্ড ছিল, অর্থাৎ বিভিন্ন কোম্পানি কী করতো, বাচ্চা ছেলেদেরকে নিয়ে কাজ করাতো। তো সেই জন্য কৈলাস সত্যার্থী, আমরা পরবর্তীকালে আরও পড়বো কৈলাস সত্যার্থীকে নিয়ে। তো কৈলাস সত্যার্থী তার প্রতিবাদ করে, এই কৈলাস সত্যার্থী ও তার সাথে যুক্ত হয়ে যায় কে, মালালা ইউসুফজাই। এর দুজনের প্রয়াসে কম বয়সে শিশুদের শিক্ষার অধিকারও যেরকম আছে একদিকে, ঠিক আর একদিকে চলে আসে লেবার চাইল্ড অনেকটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মালালা ইউসুফজাই সবচেয়ে কম বয়সে পাকিস্তানের মেয়ে 17 বছর বয়সে 2014 সালে নোবেল পুরস্কার পায়।
তারপরে কোন ফ্যামিলি সবচেয়ে বেশি নোবেল পায়, সেটা হচ্ছে কুরি ফ্যামিলি। তার মা পিয়েরে কুরি, মাদাম কুরি, ওয়াইফ, হাজব্যান্ড, তার ডটার, তিনজনই পেয়েছিল, মাদাম কুরি, পিয়েরে কুরি। এই দুটো নাম মনে রাখলে তোমাদের চলবে। প্রথম মরণোত্তর নোবেল পুরস্কার পায়, অর্থাৎ দেখো কেউ যদি মারা যায় তার নাম কিন্তু 1931 সালের পর থেকে যদি ভালো কাজ করে যায় তার নামটা বিচার করা হবে, সে তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে কিনা। আর যদি নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা কোন ক্যাটাগরিতে চলে যাবে, মরণোত্তর নোবেল পুরস্কার, অর্থাৎ মৃত্যুর পর সে নোবেল পুরস্কার পাচ্ছে। নাম ছিল কি, এরিক এক্সেল। তারপর দুটি আলাদা আলাদা বিষয়ে নোবেল পেয়েছেন লিনিয়াস পাউলিং। একবার রসায়নে পেয়েছেন, তারপরে তিনি শান্তিতে পেয়েছিলেন, ঠিক আছে। তারপর আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস, তো রেড ক্রস নিয়ে পড়ে নাও। রেড ক্রস হচ্ছে ফাউন্ডেশন ইয়ার হচ্ছে তার 2001 সাল, এবং রেড ক্রসের যে ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতার নাম ছিল হেনরি ডুনান্ট। তিনি নিজেও একবার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং তার প্রতিষ্ঠা রেড ক্রস কাজ করে কিসের উপর, আমাদের আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য। সে পরপর 3 বার নোবেল পেয়েছে। 1917 সালে পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ রোধ করার জন্য, 1944 সালে পেয়েছে, আবার 1963 সালে পেয়েছে চায়না ভারত চীন যুদ্ধের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য, প্রথম বিশ্বযুদ্ধের জন্য। তারপর তার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে তার হেডকোয়ার্টার, ঠিক আছে। সুইজারল্যান্ড ব্যাপকভাবে ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে আসি ভারতীয়রা কে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ পর্যন্ত মোট 10 জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছে, এই পর্যন্ত 10 জন পেয়েছেন। তো একজন করে আমরা দেখে নিব, চলো দেখে নিচ্ছি। প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্য গীতাঞ্জলির জন্য। তো তিনি পেতেন না, তো তিনি তার পাওয়ার মূল কারণ ছিলেন 1910 সালে WB ইস্ট নামক একজন ব্রিটিশ পোয়েট, তিনি গীতাঞ্জলিকে ইংলিশে অনুবাদ করে দিয়েছিলেন, যার ফলে তিনি, কারণ ইংলিশে না অনুবাদ করলে কিন্তু তুমি নোবেল পেতেন না রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও, ঠিক আছে। সেই WB ইস্ট ব্রিটিশ পোয়েট, তিনি কি করেছিলেন, গীতাঞ্জলিকে ইংলিশে অনুবাদ করেছিলেন, যার দরুন 1913 সালে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতাঞ্জলি দেওয়া হয়েছিল। সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যায় রমন ইফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পেয়েছিলেন। সিভি রমন 1930 সালে পেয়েছিলেন, পদার্থবিদ্যার উপর পেয়েছিলেন। রমন ইফেক্ট অর্থাৎ রামধনুর যে ইফেক্ট, মানে আলোর যে কতগুলো রং, তার উপর তিনি চর্চা করেছিলেন, সেইখান থেকে পেয়েছিলেন। তারপর জিন আবিষ্কার, জেনেটিক কোডের জন্য পেয়েছিলেন কি, হরবিন্দ খুরানা। কবে পেয়েছিলেন, 1968 সালে পেয়েছিলেন। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিলেন হরবিন্দ খুরানা। মাদার টেরিজা 1979 সালে শান্তিতে পেয়েছিলেন মাদার টেরিজা, ঠিক আছে। এবং মাদার টেরিজা কলকাতার মহিলা ছিলেন, ঠিক আছে, কলকাতার মহিলা ছিলেন। তিনি একজন চার্চ অর্থাৎ কি বলে খ্রিস্টান ধর্ম মহিলা ছিলেন। তারপর হচ্ছে সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিদ্যায় তিনি নোবেল পেয়েছিলেন। তিনি চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করেন। কি লিমিট আবিষ্কার করেন? চন্দ্রশেখর লিমিট, যেটা অনেক সময় পরীক্ষাতে দেয়, যেটা হচ্ছে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ডিস্টেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। ওয়েলফেয়ার অর্থাৎ অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের উপর ভালো কাজ করার জন্য অমর্ত্য সেন 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। VS নৈপাল, তিনি সাহিত্য পেয়েছিলেন 2001 সালে, মনে রাখবো, ঠিক 1998 3 বছর পরে। তারপর হচ্ছে
রাইবোজোম আবিষ্কারের জন্য পেয়েছিলেন, রাইবোজোম 2009 সালে রসায়নে, ঠিক আছে, এটা মনে রাখবো। কৈলাস সরতার্থী 2014 সালে পেয়েছে, আর একটু আগেই বলে গেলাম মালালা ইউসুফজাইয়ের কথাটা বললাম, তার সাথেই বলেছি মালালা ইউসুফজাই আর কৈলাস সরতার্থী 2014 সালে পায়। স্ট্রাগল এগেনস্ট চাইল্ড লেবার অর্থাৎ বাচপান বাঁচাও, তার প্রতিবাদের জন্য তিনি পেয়েছিলেন, এই জন্য তাকে শান্তিতে অর্থাৎ পিস বিভাগে কৈলাস সরতার্থীকে নোবেল দেওয়া হয়েছে। তারপর অভিজিৎ ব্যানার্জি 2019 সালে অর্থনীতিতে পেয়েছেন এবং তিনি পোভার্টির উপর কাজ করছেন। পোভার্টি মিন্স, পোভার্টি হলো কি, গরিবি হাটাওয়ের উপর কাজ করেছেন বলে তাকে নোবেল দেওয়া হয়েছে। তো অভিজিৎ ব্যানার্জি তার স্ত্রী এস্থার ডুফলোর সাথে তিনি যুগ্মভাবে পেয়েছেন। এস্থার ডুফলো, নেদারল্যান্ড, ঠিক আছে, নেদারল্যান্ড মনে রাখলে হবে যে সেখান থেকে তিনি নোবেল পেয়েছে। চলো এইটুকু ছিল আমাদের নোবেল পুরস্কারের স্ট্র্যাটেজিকে। তো জিজ্ঞেস করলে এখানের মধ্যেই কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজিকেগুলো দেওয়া হবে, এর বাইরে আশা করছি আর স্ট্র্যাটেজিকে থাকবে না। আর এরপরে যেটা আর একটা পার্ট হয়, সেই পার্টটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট সেটা আমরা পার্ট 2-তে খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিব, ঠিক আছে। তো নোবেল প্রাইজটা কেউ ছাড়বে না, খুব ভালো করে নিবে, ঠিক আছে। চলো।